হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের বারটি ছিল বৃহস্পতিবার, আর এখন ঘুরতে বেঁচে গেছে ঠিক সকাল 9টা। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ শেষ করে নিয়েছি সময় মতো, আর সোনামাকে খাইয়ে দাইয়ে একেবারে ঘুমো পাড়িয়ে দিয়েছি। আর সোনামা যেই ঘুমিয়ে গেছে অমনি আমি লেগে পড়েছি নিজের কাজে বাজে। প্রথমে তো ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, আর তারপরে ভাবলাম যাই বোতলগুলো ভরে নিই। পাম্পটা চালিয়ে দিয়েছিলাম, আর পাম্পটা চালিয়ে এখন দেখো সমস্ত বোতল আর যে বালতিটাতে আমাদের সারাদিনের জল থাকে ওই বালতিটাও একেবারে ভরে নেব। আর এই কাজটা কিন্তু আমি একদমই করি না, আমার শাশুড়ি মা সকাল সকাল জল ভরে নেয়। মানে যখন আর কি ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছাড়ে তখনই একেবারে জলটা ভরে নেয়। তবে আজকে কাজের তাড়াহুড়োতে না জলটা ভরতে ভুলে গেছে। আমার যেই ভাত চাপানো হয়ে গেছে অমনি দেখলাম বেশ অনেকগুলো বোতল পড়ে আছে, আর বালতিটাও অর্ধেক হয়ে আছে। তাই ভাবলাম আজকের জলটা আমি ভরে নিই। চলো, বোতলগুলো তো ভরা হয়ে গেছে, এখন এক এক করে সমস্ত ফ্রিজে রেখে দিই, কারণ এই গরমে আবার ঠান্ডা জল না পেলে ভালো লাগে না। আমি আবার জানো তো ঠান্ডা জলটা খেতে খুব একটা ভালোবাসতাম না, তবে এইবারে এত পরিমাণে গরম পড়েছে ঠান্ডা জল ছাড়া আবার দিনই বেরোচ্ছে না। আমার প্রেগনেন্সির সময়টাতে আমি কিন্তু একদিন ঠান্ডা জল খাইনি। শুধু ওই কী করতাম, কলটা যখনই চালাতাম মানে পাম্পটা, তো পাম্পটা চালালে না আমাদের এখানে বেশ ভালো ঠান্ডা জল বেরোয়। জলটা এতটাই ঠান্ডা মনে হয় যেন ডিপ ফ্রিজের থেকেও ঠান্ডা। তো ওই জলটাই খেতাম। তবে আমার মনে হয় এইবারের তুলনায় আগের বছর গরমটা একটু বেশি পড়েছিল। তো এখন ভাবছি কি করে মানে ফ্রিজের জল না খেয়েছিলাম। যাই হোক, এদিকে দেখো বোতলগুলো তো ফ্রিজে রেখে চলে এসেছি, আর বালতিটাও ভরা হয়ে গেছে। তো বালতিটা এখন নিয়ে চলে এলাম আর রেঞ্জটা তুলে দিলাম, কারণ পাম্পটাও ভর্তি হবে। পাম্পটাও সকাল থেকে খালি পড়ে আছে। তো এদিকে তো সমস্ত কাজবাজ মোটামুটি আমার হয়ে গেছে। তো তারপরে দেখলাম এই যে চটি বিক্রি করতে এসছে, আমার না হাওয়াই চটিগুলো পুরনো হয়ে গেছে। পুরনো বলতে 1.5-2 বছরের মতো হয়ে গেছে, আর দেখলাম একটু ঢিলে হয়ে গেছে। তার কারণে বাবাকে বলে রেখেছিলাম, বাবা এই চটি কাকুটা যখনই আসবে এই কাকুর কাছে আমি একজোড়া চটি নেব। তো তার কারণে দেখো শ্বশুরমশাই দেখতে আমাকে ডেকে নিয়ে এসেছে, চল নিজের পছন্দ মতন চটি কিনে নিবি। তো এই যে দেখো এখন আমি দেখছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব। তবে কালোর থেকে আমার মনে হলো এই পিঙ্ক কালারটা দেখতে বেশি সুন্দর লাগছে, আর আমি কিন্তু ওই পিঙ্ক কালারের চটিটাই নিয়েছি। তো ওইদিকে তো নিচের সমস্ত কাজবাজ হয়ে গেছে, এখন আবার ছাদে চলে এসেছি, কারণ শাশুড়ি মা তো অনেক আচার বানিয়েছে। তবে এই আচারগুলো জানো তো প্রত্যেক দিন রোদে দেওয়া হয় না, আবার রোদে না দিলেও কিন্তু নষ্ট হয়ে যাবে। তবে আজকে রোদটা খুব একটা চড়া ওঠেনি, তবুও ভাবলাম যতটুকু উঠেছে এই রোদেই আচারগুলো রেখে দিয়ে যায়। তো এই নিচের থেকে ওপরে আচারগুলো নিয়ে আসতে না খুব কষ্ট হয়, তবু কষ্ট হলেই কি আর করব, খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আর আমি না আচার খেতে খুবই ভালোবাসি। কত আচার হয়েছে দেখো একবার, চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই আমাদের বাড়িতে ঠিক কী কী আচার হয়েছে, আর তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। এই যে যখন কুল উঠেছিল তখন কুলের সময় এই কুলের আচারটা করা হয়েছিল। তারপরে এই যে আমের তেল আচার করা হয়েছে, আমি আবার আমের তেল আচারটা খেতে খুব ভালোবাসি। ওইদিকে আম গুড় করা হয়েছে, আর আমার ননদের শাশুড়ি মানে মাসিমা জানো তো আমার জন্য একটু গুড় আম দিয়ে পাঠিয়েছে, কারণ মাসিমা জানে আমি গুড় আম খেতে খুব ভালোবাসি। যাই হোক, ওইদিকে সমস্ত আচার রোদে দিয়ে দিয়েছি, আর তারপরে চলে এসেছি কিছু তুলসী পাতা নিতে। মনে পড়ে গেল সকাল থেকে খালি পেটেই আছি, কিছু খাইনি, তাহলে 10 থেকে 12টা তুলসী পাতা খেয়ে নিই। শরীরটা মোটামুটি ভালো হয়ে গেছে, তবুও ওই যে একবার করে কাশি হচ্ছে, আর নাকের জল পড়াটা বন্ধ হয়নি। তাই ভাবলাম আজকে শেষবারের মতো কতগুলো তুলসী পাতা খেয়ে নিই। শেষবার বলতে কাল থেকে আর খাবো না। যাই হোক, এদিকে পাতাগুলো চলো এখানেই ধুয়ে নিই আর ছাদেই খেয়ে নিই। আমি একটা জিনিস দেখেছি, এই সব সময় যে শরীর খারাপ হলে ওষুধ খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এই সমস্ত ঘরোয়া পদ্ধতিতে যে জিনিসগুলো হয় সেগুলো করলেও কিন্তু অনেকটা আর কি উপায় বের হয়। এই যেমন আমি ওষুধ বলতে শুধুমাত্র প্যারাসিটামল খেয়েছিলাম, যেহেতু জ্বরটা কমেনি। তবে আমার যখনই সর্দি কাশি হয় আমি কিন্তু তখনই গাছের তুলসী পাতা খেয়ে নিই। আর আমি দেখেছি যখনই আমি তুলসী পাতা খাই ঠিক 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু সেরে যায়। তো
তো তোমাদেরকেও আমি একটাই কথা বলবো, যখনই তোমাদের সর্দি কাশি হবে, গাছে যদি তুলসী পাতা থাকে তাহলে 10 থেকে 12টার মতো তুলসী পাতা খেয়ে দেখো। 2 দিনের মধ্যে কেমন রেজাল্ট পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তো ছাদে এসে যখন আচারগুলো দিলাম, তো ভাবলাম আমার যে নাইটিগুলো সকালে মেলে গিয়েছিলাম সেটা তো শুকিয়ে গেছে, তো ভাবলাম একেবারে নিচে নিয়ে চলে যাই। তো নাইটিগুলো নিয়ে নিয়েছি, আর ওদিকে সোনামায়ের যে প্যান্টগুলো নিচে মেলা ছিল সেগুলোও কিন্তু আমি উলটপালট করে দিয়েছি। তো ছাদের থেকে এখন নিচে চলে এসেছি, আর দেখো আমার শাশুড়ি মা খাবার দিয়ে দিয়েছে, ভাত, আলু সেদ্ধ, আর কালকে রাতে পনির ভাজা ছিল, কালকে খেতে আমি ভুলে গেছিলাম, তো কতগুলো পনির ভাজা ছিল, আর তোমার কালকে সবজিটা ছিল, সেই দিয়েই আজকে সকালের খাবারটা শেষ করে নিলাম। খাওয়া দাওয়া তো হয়ে গেল, চলো এখন বাসনগুলো সব কলপারে রেখে দিই। 5 মিনিটের মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর 5 মিনিট পর বাসনগুলো ধুয়ে নেব। কারণ যখন খাবার খাই তখন তো ফ্যান চলে, তো ফ্যানের হাওয়াতে না খাবারগুলো কেমন একটা মরমর করে, যার কারণে 5 মিনিট না ভিজিয়ে রাখলে বাসনটা ধুতে খুবই অসুবিধা হয় আর অনেকটা সময়ও লাগে। তবে 5 মিনিট যদি জল দিয়ে ভিজিয়ে রাখি তাহলে আমি দেখেছি বাসনটা তাড়াতাড়ির মধ্যে ধোয়া যায়, মাজা যায়। যাই হোক, ওইদিকে তো বাসনটা 5 মিনিট আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন চলে এসেছি বাসনগুলো ধুয়ে নেবার জন্য। বর্ষা ব্যানার্জি বলে একজন বোনও কমেন্ট করেছে যে দিদি ভাই, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তোমার তো সেই সময় থেকে ভিডিও দেখতাম, তবে তুমি একটা ভিডিওতে বলেছিলে যে এতটাই কাজের ব্যস্ত থাকি যে আমি নিজের ওষুধটা পর্যন্ত খেতে ভুলে যাই। তো সেই সময় মনে মনে ভেবেছিলাম যে কী এমন কাজ থাকে যে নিজের ওষুধ খেতে নিজেই ভুলে যাচ্ছ। তবে আজকে যখন আমি মা হয়েছি, আমার 2 মাসের একটা ছেলে আছে, তো আজকে আমি এসে বুঝতে পারছি যে সেদিন তোমার বলা কথাটা ঠিক কতটা সত্যি। তো যাই হোক বর্ষা বোনু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি যে আমার মনের কষ্টটা বুঝতে পেরেছো। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। তো হ্যাঁ, একটা কথা কি বলো তো, নিজে মা না হলে জানো তো অপর মায়ের কষ্টটা কখনোই বুঝতে পারি না। ঠিক তেমন আমার সাথেও এরকম কিন্তু হয়েছে। বিয়ের আগে যখন আর কি বৌদিদের মুখে বা কাকিমাদের মুখে শুনতাম এইসব কথা, তখন না খুব হাসাহাসি করতাম যে একটা বাচ্চা হওয়ার পর ঠিক কী এমন পরিবর্তন আসে যে কাজ করতে ভুলে যায়, খেতে ভুলে যায়, চুল ছাড়াতে ভুলে যায়। আমি আমার দিদিদের মুখেই শুনেছি, জানিস তো আমার বেবি হওয়ার পর থেকে আমি প্রায় 3 দিন 4 দিন পর চুল ছাড়াই বা হয়তো মাথায় তেল নিই। তো তখন খুব হাসাহাসি করতাম। তবে আজকে আমি এই জায়গায় এসে বুঝতে পেরেছি যে হ্যাঁ, যে মা হওয়ার পর একটা মেয়ের মধ্যে ঠিক কতখানি পরিবর্তন আসে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11:30, আর আমি ছাদে চলে এসেছি। তার কারণ হচ্ছে এই যে দেখো মেঘলা মেঘলা ওয়েদার, তো মেঘটা যে দেখলাম বেশ কালো করে এসেছে, মানে হয়তো দেখে মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামাবে। তো ভাবলাম যাই, কারণ এই যে আচার দিয়েছিলাম ছাদে, আচারগুলো নেবার জন্য এসেছি। আর সোনামায়ের প্যান্টগুলো শুকিয়ে গেছে, প্যান্টগুলো নেবার জন্য এসেছি। কাপড়গুলো ভিজলে খুব একটা চিন্তা নেই, কারণ এগুলো আমাদের কাপড়, মেলে দিলে হয়তো শুকিয়ে যাবে। তবে সোনামায়ের প্যান্টগুলো শোকাবে না, আর আচারে যদি জল পেয়ে যায় তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে, ছেতো পড়ে যাবে, তাহলে এই আচারটা খাওয়া যাবে না। তো চলো এখন এই যে এতগুলো আচার নিয়ে যাব, সোনামার প্যান্ট নিয়ে যাব, আর ছাদে আস্তে আস্তে আমি হাঁপিয়ে যাই। চলো বেশি গল্প করবো না, কারণ বৃষ্টি নামিয়ে গেলে আচারের মধ্যে যদি 1 ফোঁটা জল পেয়ে যায় তাহলে আচারগুলো নষ্ট হয়ে যাবে। চলো এখন আচারগুলো নিয়ে গিয়ে নিচে যাই। এখন মেঘের অবস্থা খারাপ দেখে আমি তাড়াহুড়ো করে ছাদে চলে এসেছি, কারণ ওই যে আচারগুলো দিয়ে গিয়েছিলাম, তো মনে পড়ে গিয়েছিল যদি একটু পরেই বৃষ্টি নামিয়ে যায় তাহলে আচারগুলো সব নষ্ট হয়ে যাবে। আর আমার শাশুড়ি মা জানো তো অনেক কষ্ট করে আমার জন্য এই আচারগুলো বানিয়েছে, কারণ আমার শাশুড়ি মা জানে তার বৌমা এই আচার খেতে ঠিক কতখানি ভালোবাসে। তো এই কষ্ট করা আচারগুলো তার নষ্ট করা যায় না, তাই নিজের শত কাজ ফেলে রেখে আমি সোজা ছাদে এসে প্রথমে আগে আচারগুলো তুলে নিলাম। আর দেখো আজকের ওয়েদারটা ঠিক কতটা সুন্দর লাগছে। আর আমি একটা জিনিস দেখেছি, যেদিনে মেঘ ঘিরে আসে পুরো কালো করে, সেদিনেই দেখেছি ওয়েদারটা এতটাই মিষ্টি লাগে, প্রাকৃতিকও যেন ঠিক সুন্দর হয়ে যায়। তো তারপরে দেখো ওপরের থেকে নিচে নেমে অনেকক্ষণ এসেছি, এর মাঝে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে যেগুলোর ভিডিওতে ক্যাপচার করা হয়নি। তবে এই যে দেখো সোনামা হিসু করে করে এই গদিটা একেবারে ভিজিয়ে দিয়েছে, আর চাদরটাও ভিজিয়ে দিয়েছিল। তো চাদরটা ওই জল কাচা করে ছাদে মেলে দিয়েছিলাম, তারপরে দেখো এখন চাদর পেতে দিচ্ছি। আসলে চাদর পাড়া না থাকলে জানো তো বসতেও ইচ্ছে করে না। আর সোনামা এখন এত পরিমাণে হিসু করে, এই পুরো ম্যাট্রেসটা ওই হিসু করে করে ভিজিয়ে দিয়েছে। তবে কি আর করা যায়, ও তো একটা ছোট বাচ্চা, ও তার বোঝে না, তাই না?
আর এদিকে দেখো এখন চাদরটাকে ভালো করে টান টান করে চারদিকটা পেতে নেব। আগে জানো তো আমি এইভাবে চাদর পাড়তে একদমই পারতাম না, তবে এইটার শিক্ষা কিন্তু আমি আমার শ্বশুরমশাইয়ের কাছে পেয়েছি, কিভাবে চারদিকে টান টান করে চাদর পাড়তে হয়। আর তারপর থেকে জানো তো বাড়িতে চাদর পাড়া হলেই আমি তো পারি, আর তার সাথে তোমরা ভিডিওতে দেখে থাকবে আমার শ্বশুরমশাইও কিন্তু আমার সাথে সাথে এসে চাদরগুলো পাড়ার জন্য সাহায্য করে দেয়। এদিকে তো চাদরটা পাড়া হয়ে গেছে, বালিশের জায়গায় বালিশ রেখে দিলাম। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই বিছানাটা ঠিক কতটা সুন্দর লাগছে। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে সোনামা আর তুমি কেমন আছো দিদি ভাই। তো হ্যাঁ, সোনামা আর সোনাম মায়ের মা দুজনেই কিন্তু বেশ ভালো আছে। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বিকেল হয়েছে, তো বেশ অনেকটা সময় পার করে ফেলেছি। আর ছাদে দেখো অনেক কাপড় চোপড় ছিল, তো শ্বশুরমশাই বাইরে হাঁটতে যাবার আগে আমাকে বলে গিয়েছিল ছাদে বেশ কতগুলো কাপড় চোপড় আছে, সময় মতো কিন্তু তুলে নিস। তো সেই কথাটা মনে পড়ে গেছে, অমনি ছাদে এসে দেখো সমস্ত কাপড় চোপড়গুলো তুলে নিলাম। এখন তো ছাদে আসা খুব একটা হয় না, খুব একটা বলতে হয়ই না বলতে গেলে। কবে আমি লাস্ট ছাদে এসেছি নিজেরও মনে নেই, তবে ভাবলাম যখন সমস্ত কাজবাজ সময়ের মতো করে শেষ হয়ে গেছে, ছাদে যখন এসেছি তখন একটু নিজের সাথে সময় কাটাই। তো ওই জায়গাটাতে দাঁড়িয়ে আমি দেখছিলাম নিচে সোনামা বসেছিল আমার শাশুড়ি মায়ের সাথে, তো না মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, তো সেটাই আর কি দেখছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাও এত দূরে রাখলাম, ভালো লেগে থাকলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবে। সকলের সুস্থতা কামনা করে আমি আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে।